আজি নেতাজী সুভাষচন্দ্র বসুর 128 সংখ্যক জন্মজয়ন্তী আৰু এই জন্মজয়ন্তী উপলক্ষে লক্ষ্মী ইউনিয়ন বেঙ্গলী ক্লাবৰ উদ্যোগত পৰাক্ৰম দিৱস উদযাপন শীৰ্ষক নামেৰে এক শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানৰ আয়োজন কৰা হয়। উক্ত ক্লাবখনৰ ট্ৰাষ্টি মেম্বাৰ স্বদেশ দে, সভাপতি মৃদুল হাজৰা, সম্পাদক মিহিৰ দাসকে ধৰি গৌতম হাজৰা আৰু ভালে সংখ্যক সদস্যৰ উপস্থিতিত দেশভক্তিমূলক গীত পৰিৱেশনেৰে উক্ত অনুষ্ঠানটো আকৰ্ষণীয় হৈ উঠে। আমাদের সকলের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী আর 129তম জন্মদিবস উপলক্ষে ভারত সরকার স্বীকৃত পরাক্রম দিবস, এই পরাক্রম দিবস বিশ্বের পরাক্রমী সংগ্রামী বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমরা সবাই আনত শিরে শ্রদ্ধাঞ্জলি জানাবো সবাইকে নিয়ে এই স্থলে। সর্বাগ্রে নেতাজি প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী পতাকা আমরা উত্তোলন করব। আমাদের সকলের হয়ে উত্তোলন করবেন আমাদের সভাপতি মাননীয় শ্রী মৃদুল হাজরা মহোদয়। তিনি সংক্ষেপে দু চার কথা বলবেন। আমাদের মধ্যে আছেন শ্রী গৌতম হাজরা মহোদয় ও বর্ষিয়ান ওসি পরিষদের সদস্য স্বদেশ দে মহাশয়। তাঁরাও নেতাজি সম্পর্কে ছোট্ট করে দু চার কথা বলবেন, আমরা কিছু জ্ঞান লাভ করব তার মধ্য দিয়ে। আসুন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করি। শিল্পীরাও তৈরি সমবেত সঙ্গীতের জন্য। সভাপতি মহাশয়। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। উপস্থিত সুধীবৃন্দ এবং ক্লাবের সদস্যগণ আর আমন্ত্রিত শিল্পীবৃন্দ, সবাইকে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে সাদর অভিনন্দন জ্ঞাপন করছি। প্রতি বছরই আমরা 23শে জানুয়ারি পালন করে আসছি ক্লাবে এবং সেই পতাকা উত্তোলন করা হয়। এটা হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর পতাকা, যে পতাকা দিয়ে ভারতের স্বাধীনতার সূচনা করেছিলেন আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনাকে নিয়ে অনেক শুনেছি, অনেক পড়েছি, অনেক জেনেছি, কিন্তু তার শেষ নেই। কারণ ভারতবর্ষের ইতিহাসে নেতাজিকে অনেক আড়াল আবদালে রাখা হয়েছিল রাজনৈতিক কারণে। বিশেষ করে ওনার মৃত্যু সংবাদটা আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। কেন বলছি মৃত্যু সংবাদ, যদিও এটা অফিসিয়ালি আমরা
জানি না, কারণ কেউ প্রকাশও করেনি, তবুও মানুষ অমল নয়। তাই বলছি, তার মৃত্যু সংবাদ কোনো সরকারই ভারতবর্ষে আজ পর্যন্ত জনগণকে জানাতে পারেনি। ওনার জন্ম হয়েছিল কটকে, ওনারা প্রবাসী বাঙালি। ওনার বাবা কটকে ওকালতি করতেন, বাংলার লোক, কিন্তু কটকে যেহেতু ওকালতি করতেন সেখানেই থাকতেন তারা। 5 বছর বয়সে যখন স্কুলে ভর্তি হয়েছে তখন থেকেই তার মধ্যে দেশাত্মবোধের যে চেতনা, সেটা সেই স্কুলের শিক্ষকরা অনুভব করেছিলেন। তারপর যখন তিনি রেভেন্স কলেজের স্কুলে ভর্তি হলেন, সেখানকার হেডমাস্টার বেনি মাধব দাস, উনি তাকে দেখেই অনুভব করেছিলেন, বুঝতে পেরেছিলেন যে সুভাষের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে, যেটা নাকি দেশের লোকের জন্য তার মন খাচ্ছিল। এখানে তিনি খবর পেলেন, তখন তার কত বয়স হবে, আর 11। ক্ষুদিরাম বসু ফাঁসি হয়েছে এবং তারই সহযোগী প্রফুল্ল চাকি পুলিশের রাতে ধরা পড়ার আগেই নিজেই আত্মঘাতী হয়েছিল। এই খবরটা কথায় কথায়, গানে গানে যখন উড়িষ্যাতেও পৌঁছল, সুভাষ বোসের কানে পৌঁছল, সুভাষ বোস সেই স্কুলেই বেনি মাধব দাসের মশাইয়ের কাছে গিয়ে ওনার ক্ষুদিরামের ফাঁসির ব্যাপারটাকে মানতে না পেরে ওখানে একটা অনশন প্রোগ্রাম রাখতে চেয়েছিলেন এবং ছাত্রদের একজোট করে ওনারা ওখানে অনশনও করেছিলেন। সেই খবরটা যখন ব্রিটিশ রাজের কাছে, ইন্সপেক্টর অফ স্কুল, উনি ব্রিটিশ পার্সন ছিলেন, জানতে পেরে বেনি মাধব দাসকে এসে জবাবদিহি করে। আর সেই বেনি মাধব দাস, যিনি হেডমাস্টার ছিলেন সেই স্কুলে, ওনাকে কটক থেকে বাংলাতে ট্রান্সফার করে দেওয়া হয় পানিশমেন্ট, যেহেতু উনি সুভাষকে বাধা দেননি। এই খবরটা সুভাষের কানে তখনই গেছে যে বেনি মাধব বাবুকে পানিশমেন্ট মারফত এখান থেকে ট্রান্সফার করেছে। উনি গিয়ে হেডমাস্টার মশাই চেম্বারে গিয়ে বলল যে আমরা ছাত্রদের নিয়ে প্রোটেস্ট করব, কিন্তু বেনি মাধব দাস ওদেরকে বোঝালো যে প্রোটেস্ট করতে যেও না, ফলে হয়তো বিপরীত হবে, কারণ আমি ওদেরই গভর্নমেন্ট স্কুলের চাকরি করেছি, আমার ট্রান্সফারটা গ্রহণযোগ্য, নিতেই হবে। ওইভাবেই তাকে আশ্বস্ত করলেন। তারপরে যখন বেনি মাধব দাস চলে এলেন কংগ্রেসে, ওনার সুভাষের সঙ্গে পত্র মারফত যোগাযোগ থাকত এবং বেনি মাধব দাস সুভাষকে বলতো যে ভারত, তুমি দেশকে যে ভালোবাসার যে তোমার ভেতরে শেয়ার, সেটাকে তুমি ঘুমোতে দেবে না, তুমি দেশের জন্য আমরণ কাজ করে যাবে। এটাই দিয়ে বোঝা যায় যে যে দেশকে ভালোবাসে, যে লোক মানুষকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, তার ছোটবেলা থেকেই তার অন্তরে সেটা জেগে থাকে। আর তাই আমরা এমন এক মহান পুরুষকে পেয়েছিলাম, যিনি দেশের জন্য মৃত্যু পর্যন্ত বরণ করতে পারলেন না। তাই বলি, নেতাজি হয়তো মানুষ ছিলেন না, ছিলেন দেবতা, তাই তার মৃত্যুটা আমরা আজও জানি না। আমাদের ক্লাব সভাপতি ওনার বক্তব্য নেতাজির বিষয়ে আজকের সভায় যে কথাগুলো বলে গেল, এগুলো আমি ভাবি যে খুব গুরুত্বপূর্ণ কথা। আর নেতাজি নিয়ে কথা বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু তার জন্য
যথেষ্ট সময়ের প্রয়োজন হয়, যেহেতু এটি একটি সংক্ষিপ্ত সভা, তাই এখানে আমি বেশি কথা বলতে চাই না। সভাপতি যে কথাটা বলে গেছে আর কি, যে নেতাজি সম্বন্ধে আমাদের অধ্যয়ন করতে হবে। কারণ আমাদের সময় আর কি, একটা আগেই বলে নিই, আমি ক্ষমা প্রার্থনা করে নিই, সাধারণত সবাই বলে যায় যে আমাদের সময় ভালো ছিল, এখন সব খারাপ হয়ে গেছে। আমি আমাদের সময় ভালো ছিল কিনা আমি বলবো না, এখন খারাপ হয়েছে কিনা আমি এটা বলবো না, কিন্তু আমাদের সময় একটা পরিবেশ ছিল যে কেউ কেউ হয়তো নেতাজি নিয়ে অধ্যয়ন করতো। সেই সময় যথেষ্ট বইও পাওয়া যেত, ইভেন আরও বাড়িতেও থাকতো, আমাদের স্কুলে যে গ্রন্থাগার আছে সেখানেও থাকতো। ইভেন যারা পড়াশোনা করতো তারা ডিস্ট্রিক্ট লাইব্রেরি যে রিডিং রুমটা আছে উপরে, সেখানেও আমি সুভাষ বলছি এটাই ছিল। সে সময় কিছু হলেও একটা পড়ার পরিবেশ ছিল। এখন অত্যাধুনিক যুগ, অত্যাধুনিকই বলছি কারণ সবাই মোবাইল নিয়ে খেলা করে, মোবাইলেই পড়াশোনা করে। কিন্তু আমি জানি না আর কি যে মোবাইলে গুগলে গিয়ে খুলে যে নেতাজি সম্বন্ধে কিছু দেখে কি। আমি বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে ছাত্রছাত্রীরা আছে, আমি সবাইকে বলবো তোমরা গুগলে খেলো, গুগলে সিনেমা দেখো, ইউটিউব দেখো, সব করো। সম্ভব যদি হয় তোমরা একটু গুগলে গিয়ে নেতাজি সুভাষ সম্বন্ধে একটু পড়াশোনা করো। যুগে থেকে যায় তারা হলেন প্রকৃত মহাপুরুষ। মানব জীবনের নেতাজি ছিলেন ধ্রুবতারা স্বরূপ, দুর্দমনীয় স্বাধীনতা প্রেমী, দুঃসাহসিক প্রেরণাবিষ্ট, ভারতবর্ষের শ্রেষ্ঠ বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর সমুদ্রময় তার ব্যক্তিত্ব, আদর্শ আমার মতন ক্ষুদ্র মানুষের বিশ্লেষণ করা একেবারেই সম্ভব না। দেশ স্বাধীনতার জন্য পৃথিবীতে অনেক জায়গায় আন্দোলন হয়েছে। পরাধীনতার শিকল ছিন্ন বিচ্ছিন্ন করে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন তারা দেশকে স্বাধীন করেছেন। নেতাজি একা, মহাত্মাজি একা যে দেশ স্বাধীন করেছে তা না। অনেক পণ্ডিতরা বলেন স্বাধীনতার তালা একটা, চাবি ছিল দুইটা। মেন চাবিটা ছিল নেতাজির হাতে, আর একটা চাবি ছিল মহাত্মাজির হাতে। পৃথিবীতে নেতা অনেক হয়েছেন, নেতাজি একজনে হয়েছেন, একজনই ছিলেন এবং একজনই বলতে থাকবেন। অনেকে বলে কোনো বিপ্লবীদের সঙ্গে এই প্রসঙ্গটা আসে না, খালি নেতাজির প্রসঙ্গে আসে। যেটা হলো অনেকেই বলেন যে নেতাজির একটা অলৌকিক শক্তি ছিল। তার জীবনে যেগুলো ঘটনা ঘটেছে, অনেক ঘটনা আমি খালি সংক্ষেপে একটু টাচ করে যাই। যে উনি এলগিন রোডে ব্রিটিশের সহস্র বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও উনি সেখান থেকে কিভাবে চলে গেলেন, এবং গিয়াসউদ্দিন কাবুলিওয়ালা হয়ে, বোবা হয়ে, পেশোয়ার হয়ে সে আফগানিস্তান দিয়ে, কত কথাই মনে পড়ে। আফগানিস্তানে ওনাকে যে আশ্রয় দিয়েছিলেন উত্তমচাঁদ মালহোত্রা, উনি খুব ধনী লোক ছিলেন, কিন্তু ব্রিটিশ জানার পরে ওনাকে সব কিছু শেষ করে দেবে। যাই হোক, তারপর নেতাজি চলে গেলেন কোথায়, আপনার মোটামুটি সবাই জানেন, বার্লিন। তখনকার দিনে রেডিওতে যে আমি সুভাষ বলছি বার্লিন, পৃথিবী সবাই হতচিত হয়ে গেল যে উনি কীভাবে বার্লিন গিয়ে বসলেন। বার্লিন থেকে উনি হিটলারকে বললেন, আপনি জানেন হিটলার পৃথিবীতে কত বড় লোক, কত বড় নেতা। হিটলারকে বললেন, আমি অল্প অল্প বলে যাই, হিটলারকে বললেন যে আমাকে টুকিতে যেতে হবে। কোথায় হিটলার, জার্মান কোথায় টুকি হবে, সমগ্র পৃথিবীর মধ্যে শত্রু রাষ্ট্র। তখন জার্মান, জাপান এবং ইতালি এই তিন একজোট ছিলেন, আর বাকি সমগ্র পৃথিবী তাদের বিরুদ্ধে ছিলেন। হিটলার বলেছিলেন যে এটা কোনো পদ্ধতি সম্ভব না, এই সমগ্র শত্রু রাষ্ট্রের মধ্যে আপনি কীভাবে যেখানে বলে যে দেখেন আমার জীবনে
একমাত্র নেতাজি বলেছেন আমার জীবনে অসম্ভব বলে কোনো কথা নেই, আপনি ব্যবস্থা করুন, আমি যাবই। হিটলার অনিচ্ছা সত্ত্বেও ওনাকে সাবমেরিনের ব্যবস্থা করে দিলেন এবং আবিদ হাসানকে সঙ্গে নিয়ে, ওনাকে বলেন না কেন উনি ভয় পেয়ে যাবে, 90 দিন সাবমেরিনে এসেগুলো টুপিও। আমি সুভাষ বলছি, জাপান সবাই কি হচ্ছে, এই জন্য নেতাজি। তারপরে আপনারা জানেন যে একমাত্র নেতাজি যিনি অস্ত্র হাতে নিয়ে দিল্লি চলো এই ধ্বনি দিয়ে আমাকে রক্ত দিন আমি স্বাধীনতা দিব বিভিন্ন স্লোগান দিয়ে উনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন। যদি ছাত্রছাত্রী আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে এইসব কাহিনী বললে অনেক কথা আসবে। উনি যখন বড় দুঃখজনক কথা, উনি যখন আজাদ হিন্দ ফৌজে যুদ্ধ করছিলেন তখন আমাদের দেশের নেতারা রচনা করলেন যে এটা নেতাজি আমাদেরকে জাপানি হাতে তুলে দেবেন, যার জন্য ভারতবর্ষের লোক নেতাজির আসল জিনিসটা জানতে পারেন নাই। সেটা একটা কারণ নেতাজি আজাদ হিন্দ ফৌজের পরাজয়ের এবং জাপানের পরাজয়ের।
উপলক্ষে আমাদের দিনজোড়া অনুষ্ঠান আছে। সেই দিনজোড়া অনুষ্ঠান আমরা পালন করব আগামী 26 জানুয়ারি, অর্থাৎ আগামী রোববার দিন। এই ক্লাবেই হবে, স্থানীয় লক্ষ্মী ইউনিয়ন স্কুলে হবে। সকাল 9টা থেকে ছোটদের ক্রীড়া প্রতিযোগিতা হবে লক্ষ্মী ইউনিয়ন বিদ্যালয়ের খোলা জায়গাতে। বিকেলে হবে আমাদের সদস্যদের দ্বারা প্রীতি ক্রিকেট, আর সন্ধ্যায় হবে দেশপ্রেমমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই মনে রাখবেন, আগামী রোববার 26শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে লক্ষ্মী ইউনিয়ন বেঙ্গলি ক্লাবের শ্রদ্ধার্ঘ দিনজোড়া অনুষ্ঠান। সকাল 9টায় শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করব আমরা লক্ষ্মী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। দুপুরে আমাদের ক্লাব সভ্যদের দ্বারা অনুষ্ঠিত হবে প্রীতি ক্রিকেট। সন্ধ্যায় লক্ষ্মী ইউনিয়ন বেঙ্গলি ক্লাবের মঞ্চে আমরা অনুষ্ঠিত করব দেশপ্রেমমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদের সকলের সহযোগিতা উপস্থিতি আমরা কামনা করছি। আসুন আমরা প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান। প্ৰথমতে মই মায়া চেনেলৰ সমূহ কৰ্মকৰ্তাক লক্ষ্মী ইউনিয়ন বেংগলী ক্লাবৰ সমূহ সদস্যৰ হৈ আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ যে আপোনালোকে আমাৰ ইয়াত আহিছে আমাৰ এই সংবাদ প্ৰচাৰ কৰিবলৈ, প্ৰকাশ কৰি। আমি লক্ষ্মী ইউনিয়ন বেংগলী ক্লাবে শতবৰ্ষ গৰকা, শতবৰ্ষ আগৰ পৰাই আমি ভাৰতৰ বিভিন্ন মহান মনীষীক শ্ৰদ্ধাৰে সোঁৱৰণ কৰি আহিছোঁ। তেখেতসকলৰ উপজা দিনত, মৃত্যু তিথিত আৰু সুস্থ সংস্কৃতি সমাজক বিয়পাই দিয়াৰ চেষ্টা আমাৰ পূৰ্বপুৰুষসকলে কৰি আহিছে। অহপুৰুষাৰ্থ আমিও তাৰে পদাংক অনুসৰণ কৰি আজিৰ এই নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ 128তম জন্ম জয়ন্তী আৰু 129তম জন্ম দিৱসৰ আয়োজন কৰিছিলোঁ। ইয়াক আপুনি দেখা পালে যে আমি চমুকৈ আজাদ হিন্দ ফৌজৰ পতাকা উত্তোলন কৰিলোঁ 12টা 15 মিনিটত, যি সমগ্ৰ বিশ্বতে সেই সময় অনুসৰি উত্তোলন কৰে, আমিও কৰিলোঁ। আমাৰ পূৰ্ণাংগ অনুষ্ঠান আছে অহা দেওবাৰে 26 জানুৱাৰী। আমি এই লক্ষ্মী ইউনিয়ন ক্লাবৰ ৰংগমঞ্চতে অনুষ্ঠিত কৰিম সেই অনুষ্ঠান। পুৱাৰে পৰা দিনজোৰা প্ৰগ্ৰামেৰে আমি সেই নেতাজী জয়ন্তীও পালন কৰিম। পুৱা 9 বজাৰ পৰা হ'ব আমাৰ কণ কণ ল'ৰা ছোৱালীৰ মাজত ক্ৰীড়া প্ৰতিযোগিতা। দুপৰীয়া আমাৰ ক্লাবৰ সভ্যসকলৰ মাজত হ'ব প্ৰীতি ক্ৰিকেট, আৰু গধূলি 6টা বজাৰ পৰা হ'ব দেশপ্ৰেমমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আৰু তাতে হ'ব পুৰস্কাৰ বিতৰণী সভা। এই গোটেই অনুষ্ঠানত আমি আপোনাৰ চেনেলৰ যোগেদি সমূহ ৰাইজক আহ্বান জনাইছোঁ, আমন্ত্ৰণ জনাইছোঁ। যোৰহতীয়া ৰাইজে লক্ষ্মী ইউনিয়ন বেংগলী ক্লাবৰ সকলোটি অনুষ্ঠানত সদায়ে সক্ৰিয়ভাৱে সহযোগ কৰি আহিছে, আৰু এইবাৰো ইয়াৰ ব্যতিক্ৰম নহ'ব বুলি আমাৰ দৃঢ় আশা। নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু আছিল অকল ভাৰতৰে নহয়, সমগ্ৰ বিশ্বৰ সংগ্ৰামৰ প্ৰতীক। ভাৰতবৰ্ষৰ স্বাধীনতাৰ যি আমি অৰ্জন কৰিলোঁ,
তাত নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ বিপ্লৱী ভূমিকা আছিল তীব্ৰ, যথেষ্ট। সেয়েহে এইজনাক আমি প্ৰতি বছৰ এই দিনটোত শ্ৰদ্ধাৰে সোঁৱৰোঁ। ধন্যবাদ।